হুম কল্পনা করা যাক ইতিহাসের সবচেয়ে বিশাল আর বিধ্বংসী এক যুদ্ধের ময়দান। মানে একটা যুদ্ধ যা অনেকটা নিখুঁত দাবার ছকের মতো পরিচালিত হচ্ছে। একদম। সূর্য ওঠার সাথে সাথে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু। আর সূর্যাস্তের সাথে সাথেই সব অস্ত্র নামিয়ে রাখা, মানে একেবারে কড়া নিয়ম। হ্যাঁ, পরিচ্ছন্ন সামরিক কাঠামো আর চকচকে বর্ম পরা আদর্শ যোদ্ধাদের এক জমজমাট লড়াই। কিন্তু এবার একটু ভাবুন তো, সূর্যাস্তের পর যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আহ, সবাই যখন নিজেদের তাঁবুতে বিশ্রাম নিচ্ছে, ঠিক তখনই যদি আকাশ থেকে নেমে আসে এক অকল্পনীয় বিশৃঙ্খলা। নিয়মের বইকে স্রেফ ছুঁড়ে ফেলে দিয়ে রাতের অন্ধকারে এমন এক বিশাল সৈন্য যদি আক্রমণ করে বসে, যে কিনা চোখের পলকে অদৃশ্য হতে পারে। আকাশ থেকে বৃষ্টির মতো পাথর ছুঁড়তে পারে, মানে ব্যাপারটা পুরো যুদ্ধের মোড় এক ধাক্কায় পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? একদম। আর ঠিক এই ভয়ঙ্কর বিশৃঙ্খলাটাই কুরুক্ষেত্রের ময়দানে নিয়ে এসেছিলেন মহাভারতের অন্যতম উপেক্ষিত কিন্তু সবচেয়ে প্রভাবশালী এক বীর। তিনি তো কোনো চকচকে বর্ম পরা সাধারণ রাজপুত্র ছিলেন না। না, একেবারেই না। তিনি ছিলেন মানব এবং রাক্ষস জগতের এক অনন্য সংমিশ্রণ, ভীম এবং রাক্ষসী হিড়িম্বার সন্তান ঘটোৎকচ। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা বিভিন্ন গবেষণা, প্রবন্ধ আর প্রাচীন পাণ্ডুলিপি ঘেঁটে বোঝার চেষ্টা করব কিভাবে রাজপ্রাসাদের আলো থেকে অনেক দূরে জঙ্গলে বেড়ে ওঠা একজন প্রান্তিক চরিত্র একা হাতে কুরুক্ষেত্রের যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছিল। হ্যাঁ, আর এর পাশাপাশি একটি দারুণ চমকপ্রদ ব্যাপারও আমরা খুঁজব। কিভাবে ভারতীয় মহাকাব্যের এই ভয়ঙ্কর চেহারার বীর সমুদ্র পেরিয়ে ইন্দোনেশীয় সংস্কৃতিতে সম্পূর্ণ বদলে গেলেন। মানে রীতিমতো একজন সুদর্শন রোম্যান্টিক নায়কে পরিণত হলেন। ঠিক তাই। তবে এই পুরো যাত্রায় আমরা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলবো না। একেবারে বস্তুনিষ্ঠভাবে এই চরিত্রের সামরিক কৌশল আর মনস্তত্ত্বকে বিশ্লেষণ করব। দারুণ। তো এই বিশ্লেষণটা শুরু করার জন্য আমাদের কিন্তু কুরুক্ষেত্রের ময়দান থেকে বেশ কিছুটা পিছিয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ ঘটোৎকচের এই অদ্ভুত রণকৌশল আর মানসিকতা বুঝতে হলে তার জন্মের প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। হুম ঘটনাটি ঘটেছিল যখন পাণ্ডবরা লাক্ষাগৃহের ষড়যন্ত্র, মানে সেই মোমের প্রাসাদের অগ্নিকাণ্ড থেকে বেঁচে গভীর জঙ্গলে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন সেই বিখ্যাত বনবাসের সময়। ঠিক, ক্লান্ত পাণ্ডবরা যখন জঙ্গলে ঘুমাচ্ছেন আর ভীম পাহারা দিচ্ছেন, তখন তাদের গন্ধ পেয়ে যায় সেই এলাকার এক রাক্ষস, হিড়িম্ব। মানুষের মাংসের লোভে সে তার বোন হিড়িম্বিতে পাঠায় পাণ্ডবদের প্রলুব্ধ করে নিয়ে আসার জন্য। কিন্তু এখানেই গল্পের হিসাবটা একটু গোলমেলে হয়ে যায়। হ্যাঁ, হিড়িম্বি তো আর ভীমকে স্বীকার করতে পারল না, উল্টো ভীমের বিশাল চেহারা আর শক্তি দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল। আসলে রাক্ষসদের নিজস্ব কিছু মায়াবিদ্যা বা জাদুকরী ক্ষমতা থাকে। সেই ক্ষমতা ব্যবহার করে হিড়িম্বি এক সুন্দরী নারীর রূপ ধারণ করে ভীমের সামনে আসে। ও আচ্ছা। এরপর তো হিড়িম্ব দেখতে পারে যে তার বোন প্রেমে পড়েছে। সে রেগে গিয়ে আক্রমণ করে বসে ভীমকে। ভীম আর হিড়িম্বর মধ্যে এক ভয়ঙ্কর মল্লযুদ্ধ হয়, যেখানে ভীম তাকে হত্যা করেন। আর এই ঘটনার পরই হিড়িম্বি কুন্তি এবং পাণ্ডবদের কাছে ভীমকে বিয়ে করার প্রস্তাব দেয়, তাই তো? একদম। আর কুন্তিও সেই প্রস্তাবে রাজিও হয়ে যান। এক রাক্ষসীর সাথে ক্ষত্রিয় রাজপুত্রের এই বিয়ে থেকেই জন্ম নেয় ঘটোৎকচ। কিন্তু আমি পড়েছি তার জন্মের পর থেকে নাকি অদ্ভুত সব শারীরিক পরিবর্তন দেখা যেতে থাকে। মানে কোনো সাধারণ মানব শিশুর মতো ধীরে ধীরে তো তার বেড়ে ওঠা হয়নি। না, না, একেবারেই না। রাক্ষসদের বংশগত বৈশিষ্ট্য অনুযায়ী জন্মের মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার অতি দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। বাপ রে, মানে চোখের সামনেই? হ্যাঁ, সে চোখের সামনেই এক বিশালাকার, পেশিবহুল ও গাঢ় মেঘের মতো বর্ণ ধারণ করা এক যুবকে পরিণত হয়। তার শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে এতই আলাদা ছিল যে তার নামকরণটাও করা হয়েছিল সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। নামকরণের বিষয়টা বেশ মজার কিন্তু। সংস্কৃত শব্দ ঘট মানে হলো কলস, আর উৎকচ মানে হলো কেশহীন। ঠিক। জন্মের সময় তার মাথাটা নাকি পুরোপুরি একটা বড় কলসির মতো আকৃতির ছিল, আর মাথায় কোনো চুল ছিল না। তাই দুয়ে মিলে নাম হয়ে গেল ঘটোৎকচ। হুম কিন্তু তার চেহারার চেয়েও যেটা আমাকে বেশি অবাক করে তা হলো তার মনস্তত্ত্ব। তার মনস্তত্ত্ব বোঝার জন্য আমাদের দেখতে হবে সে কিভাবে বড় হয়েছে।
ভীম কিন্তু তাকে প্রথাগতভাবে একজন রাজপুত্রের মতো প্রাসাদে বড় করেননি। সে তো জঙ্গলেই তার মায়ের কাছে বড় হয়েছে। হস্তিনাপুরের প্রাসাদের কোনো আরামায় সে পায়নি। এখানেই একটা দারুণ ব্যাপার আছে। হস্তিনাপুরের প্রাসাদ থেকে দূরে থাকাটা হয়তো তার জন্য একটা শাপে বর হয়েছিল। একদম। রাজপ্রাসাদের সেই বিষাক্ত রাজনীতি, সিংহাসন নিয়ে ষড়যন্ত্র, এসব থেকে সে সম্পূর্ণ দূরে ছিল। আর সে কারণে তার মনে পরিবারের প্রতি কোনো জটিলতা ছিল না। হ্যাঁ, সে খুব সহজ সরলভাবে তার পরিবারকে ভালোবাসত। এটি অনেকটা এমন, ধরুন আধুনিক যুগে কোনো গোপন বাংকারে লুকিয়ে রাখা কোনো সুপারহিরো বা রিজার্ভ ফোর্স, যাকে হয়তো স্বাভাবিক জীবন দেওয়া হয়নি, কিন্তু যখনই পরিবারের বা দেশের বড় কোনো বিপদ আসবে। সে সবার আগে ঝাঁপিয়ে পড়বে। খুব সুন্দর একটি উপমা টেনেছেন। হস্তিনাপুরের প্রতি তার কোনো মোহ ছিল না, কিন্তু নিজের ঠাকুরমা কুন্তী এবং পিতা ভীমের প্রতি তার ভালোবাসা ছিল একেবারে নিঃস্বার্থ। ভীম যখন জঙ্গল ছেড়ে যাওয়ার সময় তাকে বলেছিলেন যে বিপদের সময় ডাকলেই যেন সে চলে আসে, ঘটোৎকচ সেই প্রতিশ্রুতি অন্তরে গেঁথে নিয়েছিল। সে কোনো সিংহাসনের দাবি করেনি, শুধু পরিবারের একজন হয়ে থাকতে চেয়েছিল। সে তার ব্যক্তিগত এক আত্মিক টান অনুভব করত ভীম আর পাণ্ডবদের প্রতি। আর এই নিঃস্বার্থ ভক্তি তাকে কুরুক্ষেত্রের সেই মৃত্যুপুরীতে টেনে আনে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু যুদ্ধটা সাধারণ নিয়মেই চলছিল। হ্যাঁ, কৌরবরা প্রথাগত যুদ্ধ করত। রথ, পদাতিক সৈন্য, হাতির পিঠে চড়ে যুদ্ধ করা। আর নিখুঁত সেনাব্যূহ তৈরি করো। কিন্তু ঘটোৎকচ যখন ময়দানে নামল, তখন যেন হঠাৎ করে যুদ্ধের পুরো ব্যাকরণটাই বদলে গেল। এর পেছনের সামরিক কৌশলটা কিন্তু আরও গভীর। ধরুন, কৌরবদের যে ব্যূহ বা সেনাবিন্যাস, সেটা পুরোপুরি কাজ করে শৃঙ্খলার উপর। বুঝতে পারছি। হাজার হাজার সৈন্য যখন ঢাল আর বর্ষা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, তখন সেটা একটা দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে। এই দেয়াল ভাঙার জন্য প্রচলিত অস্ত্রের চেয়ে এমন কিছু দরকার ছিল যা তাদের মনস্তাত্ত্বিক শৃঙ্খলা ভেঙে দেবে। আর ঘটোৎকচ ঠিক সেই জায়গাতেই আঘাত করেছিল। তার মানে সে জানত যে সরাসরি তলোয়ার নিয়ে বিশাল বাহিনীর সাথে লড়াই করাটা বোকামি। একদম ঠিক। তাই সে তার রাক্ষস সত্তার সবচেয়ে বড় অস্ত্র মায়া বা বিভ্রমকে কাজে লাগালো। আমি বিভিন্ন সোর্সে পড়ছিলাম সে নাকি আকাশে উড়ে যুদ্ধ করতে পারত, চোখের পলকে অদৃশ্য হয়ে যেত। হ্যাঁ, এবং আকাশ থেকে আস্ত গাছ আর বড় বড় পাথর নিক্ষেপ করত। শুধু তাই নয়, সে কাল্পনিক সৈন্যদল তৈরি করতে পারত। মানে বিভ্রম তৈরি করে। হ্যাঁ, আকাশ থেকে রক্তের বৃষ্টি ঝরানো, বিকট সব জন্তুর বিভ্রম তৈরি করা, এই সব কিছুই শত্রুপক্ষের স্নায়ুর উপর চাপ ফেলার জন্য। আপনি একটু আগে সেনাব্যূহের কথা বলছিলেন না? হ্যাঁ, হ্যাঁ। তো যখন আকাশ থেকে একটা বিশাল পাথর এসে সৈন্যদের মাঝখানে পড়ে, বা যখন কেউ দেখতে পায় আকাশ থেকে ভয়ঙ্কর কোনো রাক্ষস ঝাঁপিয়ে পড়ছে, তখন সৈন্যদের সেই নিখুঁত লাইন আর ঠিক থাকে না। তারা তো ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করবে। ঠিক তাই। আর নিজেদের লোকজনের পায়ের তলায় চাপা পড়েই ব্যূহ ধ্বংস হয়ে যায়। এটা তো আধুনিক সামরিক বিজ্ঞানের একদম নিখুঁত শক অ্যান্ড অ বা শক অ্যান্ড অ কৌশল। একদম। মানে শত্রুকে শুধু শারীরিকভাবে আঘাত করা নয়, বরং এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে শত্রুর মনের ভেতরে এমন তীব্র ভয় ঢুকে যায় যে তাদের যুদ্ধ করার মানসিকতাই নষ্ট হয়ে যায়। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক গেরিলা যুদ্ধ। আর এই কৌশলটা সবচেয়ে বেশি কার্যকর হয়েছিল রাতের বেলায়। মহাভারতের নিয়মানুযায়ী সূর্যাস্তের পর যুদ্ধ বন্ধ থাকার কথা। কিন্তু জয়দ্রথকে হত্যার পর কৌরবরা রাগে অন্ধ হয়ে রাতেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এই সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদের কবর নিজেরাই খুলল। কারণ রাতের অন্ধকারে রাক্ষসের শক্তি বহুগুণ বেড়ে যায়। মানুষের চোখে রাতে এমনিতেই দৃষ্টিসীমা কমে যায়। তার ওপর ঘটোৎকচের এই মায়াবিদ্যা কৌরব শিবিরের জন্য সাক্ষাৎ মৃত্যু হয়ে দাঁড়াল। কৌরবদের পক্ষের সাধারণ সৈন্য তো দূরের কথা, তাদের সবচেয়ে শক্তিশালী রাক্ষস অলম্বুসও তো টিকতে পারল না। হ্যাঁ, অলম্বুসত জাদুকরী মায়াবিদ্যা জানত। ঠিক। তাদের দুজনের মধ্যে আকাশে যে যুদ্ধটা হয়েছিল, সেটা কল্পনা করলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। শেষ পর্যন্ত ঘটোৎকচ অলম্বুসকে হত্যা করে এবং কৌরব শিবিরের জন্য মূর্তিমান এক আতঙ্ক হয়ে দাঁড়ায়। দুর্যোধন তো পরিস্থিতি দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছিলেন। আর দুর্যোধনের এই ভয়টাই কুরুক্ষেত্রের সবচেয়ে বড় বাঁক বদল বা টার্নিং পয়েন্ট তৈরি করে। দুর্যোধন বুঝতে পারেন যে সাধারণ কোনো তীর ধনুক দিয়ে এই বিশালাকার রাক্ষসকে থামানো অসম্ভব। কারণ ঘটোৎকচ একা হাতে কৌরবদের পুরো এক অক্ষহীনী, মানে হাজার হাজার সৈন্য
রথ আর হাতি নিমেষের মধ্যে গুড়িয়ে দিচ্ছিল। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে কৌরব শিবির মরিয়া হয়ে তাদের তুরুপের তাসের দিকে হাত বাড়াতে বাধ্য হয়। আর সেই তুরুপের তাস ছিলেন কর্ণ। কৌরব শিবিরের অন্যতম সেরা যোদ্ধা কর্ণ। কিন্তু কর্ণের কাছে এমন কি ছিল যা দিয়ে ঘটোৎকচকে থামানো সম্ভব? কর্ণের কাছে দেবরাজ ইন্দ্রের দেওয়া একটি অমোঘ অস্ত্র ছিল বাসুবী শক্তি। এই অস্ত্রের বৈশিষ্ট্য হল এটি যার ওপর প্রয়োগ করা হবে তার মৃত্যু অবধারিত। কিন্তু একটা শর্ত ছিল, তাই না? হ্যাঁ, শর্ত ছিল এটি জীবনে মাত্র একবারই ব্যবহার করা যাবে। তার মানে কর্ণ তো এই অস্ত্রটা সযত্নে লুকিয়ে রেখেছিলেন অর্জুনকে মারার জন্য। পুরো জীবনের সাধনা ছিল অর্জুনকে হারানো। একদম। কিন্তু দুর্যোধন যখন দেখলেন যে রাতের বেলা এই রাক্ষস পুরো সেনাবাহিনী শেষ করে নিচ্ছে, তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কর্ণকে বাধ্য করা হল বাসুবী শক্তি ঘটোৎকচের উপর প্রয়োগ করতে। কর্ণ চনন অনিচ্ছা সত্ত্বেও সেই বাসবী শক্তি নিক্ষেপ করেন ঘটোৎকচের দিকে। সেই স্বর্গীয় অস্ত্রের আঘাতে ঘটোৎকচের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। কিন্তু ঘটোৎকচ সাধারণ কেউ ছিল না। মৃত্যু নিশ্চিত জেনেও সে এমন এক কাজ করে যা তাকে সামরিক ইতিহাসে এক অন্য স্তরের মর্যাদা দেয়। সে শূন্যে ভাসমান অবস্থায় নিজের শরীরকে বিশাল আকার দান করে, তাই তো? হ্যাঁ, যাতে তার বিশাল পাহাড়ের মতো মৃতদেহ যখন মাটিতে আছড়ে পড়ে, তখন তার নিচে চাপা পড়ে যেন কৌরবদের আরও হাজার হাজার সৈন্য মারা যায়। নিজের জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও শত্রুর সর্বোচ্চ ক্ষতি করার এই যে প্রবল ইচ্ছা শক্তি, এটা আসলেই অভাবনীয়। কিন্তু এখানে একটা অত্যন্ত অস্বস্তিকর বিষয় আছে সোর্সে। কোন বিষয়টা? ঘটোৎকচের মৃত্যুতে পাণ্ডবরা যখন শোকে ভেঙে পড়েছে, তখন ভীমকে কাঁদতে দেখেও কৃষ্ণ নাকি হাসছিলেন। কৃষ্ণের এই হাসি মহাভারতের অন্যতম জটিল এবং বহুল আলোচিত একটি দৃশ্য। দাঁড়ান, আমি এই বিষয়টা কিছুতেই মেলাতে পারছি না। কৃষ্ণ কেন হাসবেন? নিজের একজন মিত্র, যে কিনা পরিবারের জন্য নিঃস্বার্থভাবে যুদ্ধ করতে এলো, নিজের জীবন দিল, তার মৃত্যুতে হাসি? এটা আসলে কৃষ্ণ কি তাহলে তাকে স্রিফ দাবার বোর্ডের একটা বোড়ে বা পণ হিসেবে বলি দিলেন? তাকে কি ইচ্ছাকৃতভাবেই রাতের বেলা ময়দানে নামানো হয়েছিল, যাতে সে এমন তাণ্ডব করে যে কর্ণ তার অমূল্য অস্ত্রটা শেষ করতে বাধ্য হয়? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং এটি মহাভারতের নৈতিক ধূসর দিকটাকে একদম প্রকাশে নিয়ে আসে। হ্যাঁ, বিষয়টা শুনতে খুবই নির্মম, কিন্তু কৌশলগত দিক থেকে কৃষ্ণের দৃষ্টিকোণটা বুঝতে হবে। মানে যুদ্ধের বৃহত্তর স্বার্থে। একে বলা যায় ইউটিলিটারিয়ান স্ট্র্যাটেজি বা বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর আত্মত্যাগ। কৃষ্ণ জানতেন যে কর্ণের হাতে বাসবী শক্তি থাকা অবস্থায় অর্জুনের পক্ষে যুদ্ধে জেতা অসম্ভব। আর অর্জুন মারা গেলে পাণ্ডবরা পুরো যুদ্ধটাই হেরে যেত। যার মানে হল ধর্মের পরাজয়। অর্থাৎ অর্জুনকে বাঁচানোর একমাত্র উপায় ছিল কর্ণের ওই নির্দিষ্ট অস্ত্রটাকে অন্য কোথাও খরচ করানো। আর ঘটোৎকচের চেয়ে নিখুঁত কোনো লক্ষ্যবস্তু আর ছিল না। কৃষ্ণের চোখে ঘটোৎকচের এই আত্মত্যাগ তাহলে কোনো সাধারণ মৃত্যু ছিল না। এটি ছিল পুরো কুরুক্ষেত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার নির্ণায়ক মুহূর্ত। ঠিক তাই, এই নির্মম বাস্তবতা মেনে নেওয়া কঠিন হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক মাস্টার স্ট্রোক। ব্যাপারটা গভীরভাবে ভাবতে বাধ্য করে। যদি আমরা কর্ণ এবং ঘটোৎকচের চরিত্র দুটোকে পাশাপাশি রাখি, তাহলে একটা অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। কেমন বৈপরীত্য? দুজনেই সমাজের মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন, দুজনেই প্রান্তিক চরিত্র। কিন্তু কর্ণের যুদ্ধটা ছিল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সে দৈব আশীর্বাদ, অস্ত্র আর ভাগ্যের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল। হ্যাঁ, পাশাপাশি অভিশাপের জালেও আবদ্ধ ছিল। অন্যদিকে ঘটোৎকচ কোনো দৈব ভাগ্যের উপর নির্ভর করেনি। তার শক্তি ছিল তার মায়াবিদ্যা আর পরিবারের প্রতি অগাধ আনুগত্য। সে স্বেচ্ছায় নিজেকে একটা বৃহত্তর লক্ষ্যের জন্য উৎসর্গ করল। এই উৎসর্গই প্রমাণ করে যে জন্ম, চেহারা বা বংশপরিচয় মানুষের শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে না, করে তার কর্ম। ভারতীয় মূল মহাকাব্যে তাকে মূলত একটি আত্মত্যাগী বীর হিসেবেই চিত্রিত করা হয়েছে। কিন্তু এই বীরের গল্পের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়টা শুরু হয় এরপর। একদম। কারণ ভারত ছাড়িয়ে অন্য সংস্কৃতিতে ঘটোৎকচ এমন এক রূপ লাভ করে যা মূল মহাভারত থেকে সম্পূর্ণ আলাদা। এই সাংস্কৃতিক বিবর্তনের বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে আমাদের সোর্সগুলো পড়ার সময়। প্রথমে ভারতীয় লোককাহিনীর দিকে তাকালে দেখা যায় আঞ্চলিক অনেক জায়গায় তার বংশধরদের খুব সম্মানের সাথে পূজা করা হয়। যেমন রাজস্থানে তার পুত্র বর্বরিকের কথা উল্লেখ পাওয়া যায়,
যাকে খাটো শ্যাম হিসেবে দেখা হয়। সেখানে কিন্তু তাদের কোনো রাক্ষস বা অশুভ শক্তি হিসেবে দেখা হয় না। না, বরং তাদের দেখা হয় অরণ্য ও উপজাতীয় প্রান্তিক মানুষের রক্ষক হিসেবে। সাধারণ খেটে খাওয়া মানুষ বা অরণ্যচারীদের কাছে সে এক শক্তিশালী অভিভাবক। কিন্তু আপনি যে সাংস্কৃতিক বিবর্তনের কথা বলছিলেন, সেটার চূড়ান্ত রূপ দেখা যায় ভারতের সীমানা পেরিয়ে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার জাভানিজ লোকসংস্কৃতিতে, বিশেষ করে তাদের ঐতিহ্যবাহী ওয়ায়াং কুলিত বা ছায়াপুতুল নাচের যে ঐতিহ্য, সেখানে ঘটোৎকচের চেহারা শুনলে যে কেউ চমকে উঠবে। সেখানে সে কোনো বিশাল ভয়ঙ্কর দেখতে কেশিন রাক্ষস নয়, তাই তো? ইন্দোনেশীয় সংস্কৃতিতে ঘটোৎকচ অত্যন্ত সুদর্শন, অভিজাত এবং বীরত্বপূর্ণ একজন নায়ক। এর পেছনে সমাজতাত্ত্বিক কারণটা বোঝা খুব জরুরি। কারণটা কি? জাপানিজ সংস্কৃতিতে বোধি বলে একটি ধারণা আছে, যার অর্থ হল ভেতরের চরিত্র বা আত্মিক আভিজাত্য। তারা বিশ্বাস করে যে যার মন এত মহান যে নিঃস্বার্থভাবে পরিবারের জন্য আত্মত্যাগ করতে পারে, তার বাইরের চেহারা কখনো কুৎসিত বা ভয়ঙ্কর হতে পারে না। ও আচ্ছা, মানে ভেতরের সৌন্দর্যটাই বাইরে প্রতিফলিত হয়। হ্যাঁ, তাই কালক্রমে তাদের গল্পে ঘটোৎকচের ভেতরের সৌন্দর্যের সাথে মিল রেখে তার বাইরের চেহারাও পাল্টে দেওয়া হয়। এটা তো অনেকটা আধুনিক মিডিয়ার সিনেম্যাটিক রিবুটের মতো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। মানে ধরুন, মূল গল্পে হয়তো এমন একজন সাইড ক্যারেক্টার আছে যে দেখতে একটু রাফ অ্যান্ড টাফ, কিন্তু তার কাজগুলো দারুণ। এরপর সেই চরিত্রটা মানুষের এতই পছন্দ হলো যে কয়েক শতাব্দী পর তাকে নিয়ে সম্পূর্ণ নতুন একটা গ্ল্যামারাস স্পিন অফ তৈরি হয়ে গেল। যেখানে চরিত্রটি মূল নায়কদের চেয়েও বেশি জনপ্রিয়। তুলনাটা একেবারেই যথার্থ। ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে সে শুধু সুদর্শনই নয়, সে জাদুকরী বর্মপরিহিত একজন রোম্যান্টিক নায়ক। আমি পড়ছিলাম সেখানে তার কাছে কুতুং আন্তাকুসুমা নামের একটি জাদুকরী পোশাক থাকে, যা দিয়ে সে আকাশে উঠতে পারে। ঠিক, সেখানে সে পাণ্ডবদের কেবল একজন সাহায্যকারী নয়, বরং নিজ অধিকারেই এক অপরাজেয় সুপার হিরো। তার নিজস্ব বীরত্বপূর্ণ অভিযান, প্রেমের গল্প, সব মিলিয়ে সে সেখানে একজন সম্পূর্ণ স্বাধীন আইকন। এই রূপান্তর আসলেই অবিস্মরণীয়। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কি পেলাম? আমরা দেখলাম যে অরণ্যের এক উপেক্ষিত কোণ থেকে উঠে আসা এক যুবক, যে হস্তিনাপুরের প্রাসাদের আলো দেখেনি, কিন্তু কুরুক্ষেত্রের ময়দানে রাতের অন্ধকারে সে হয়ে উঠেছিল ধ্বংসের দেবতা। নিজের প্রাণের বিনিময়ে সে পুরো একটা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। আর শেষ পর্যন্ত সমুদ্র পেরিয়ে ইন্দোনেশিয়ার লোকসংস্কৃতিতে সে হয়ে উঠল এক সুদর্শন পপ কালচার আইকন। ঘটোৎকচের এই যাত্রা আমাদের শেখায় যে আড়ম্বরপূর্ণ জন্ম বা চকচকে বর্ম না থাকলেও কেবল সাহস, আনুগত্য এবং নিজের কাজের মাধ্যমে ইতিহাসে অমর হওয়া যায়। এটি আমাদের ভাবতে বাধ্য করে, আমরা সবসময় সেই সব বীরদের কথা বলি যারা দিনের আলোতে রথে চড়ে যুদ্ধ করে, কিন্তু আমাদের বাস্তব বিশ্ব ইতিহাসেও কি এমন অসংখ্য প্রান্তিক চরিত্র লুকিয়ে নেই? অবশ্যই আছে। যারা হয়তো রাজপরিবারের অংশ ছিল না, যাদের নাম ইতিহাসের প্রথম পাতায় লেখা হয়নি, কিন্তু তারা নীরবে নিজেদের জীবন উৎসর্গ করে পুরো সাম্রাজ্য বা দেশের গতিপথ পাল্টে দিয়েছে। আড়ালে থাকা মানুষগুলো, যারা অন্ধকার রাতে সমস্ত আঘাত নিজেদের বুকে নিয়ে মূল নায়কদের জেতার পথ তৈরি করে দিয়েছে। তাদের সেই আত্মত্যাগের গল্পগুলো কি আমরা কখনো পুরোপুরি মূল্যায়ন করতে পারব? এই ভাবনার জায়গাটিতেই আজ আমরা আমাদের এই গভীর আলোচনা শেষ করছি। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন।